অ্যাসপিরেশন স্টাডি সার্কেল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ইন্দ্রনীল শেঠ। আজকে আমরা একটা নতুন ভিডিও সিরিজ চালু করতে চলেছি। এই ভিডিও সিরিজে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশ থেকে যে সমস্ত বিগত পরীক্ষায় ইংরাজি কোশ্চেন এসেছে সেইগুলো কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং সেখান থেকে ভবিষ্যতে কি কি প্রশ্ন আসতে হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। আজকের ভিডিওতে কলকাতা পুলিশ 2023 অর্থাৎ গত রবিবারে যে পরীক্ষাটা হয়ে গেছে সেই কনস্টেবলের পরীক্ষার মেন্স পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, প্রথম যে কোশ্চেনটা রয়েছে চুজ দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড গিভেন বিলো অ্যামং দ্য অল্টারনেটিভস। অর্থাৎ এখানে তোমাকে যে শব্দটা দেওয়া রয়েছে অর্থাৎ কনসিয়াসের সিনোনিম চেয়েছে। তো কনসিয়াসের চারটে অপশন এখানে সিনোনিম হিসেবে রয়েছে, সেটা হচ্ছে আনওয়্যার, স্টুপিড, আনকনসিয়াস আর অ্যাওয়ার। তো কনসিয়াসের সিনোনিম যদি জিজ্ঞাসা করে কনসিয়াস মানে কি, কনসিয়াস মানে হচ্ছে সচেতন। তো কনসিয়াসের সিনোনিম এখানে স্বাভাবিকভাবে কি হবে, এখানে হবে অ্যাওয়ার। এখানে কনসিয়াস সিনোনিম হবে অ্যাওয়ার। তো দেখো কনসিয়াস কিন্তু একটা অ্যাডজেক্টিভ। তো স্বাভাবিকভাবেই দেখো এখানে যদি অ্যাওয়ার এর পাশাপাশি আরেকটা জিনিস অপশনে থাকতো সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। সাপোজ পরীক্ষায় দিল এর সাথে সাথে আরেকটা অপশন, সেটা হচ্ছে অ্যাওয়ারনেস। তো দেখো এইখানে কনসিয়াসটা যেহেতু একটা অ্যাডজেক্টিভ, অ্যাওয়ার কিন্তু একটা অ্যাডজেক্টিভ আর অ্যাওয়ারনেস হচ্ছে একটা নাউন। তো তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে যখন আমাকে যে প্রশ্নটা দেবে, প্রশ্নে যে শব্দটা দেওয়া থাকবে সেটা যেই পার্টস অফ স্পিচে থাকবে, অপশন বা উত্তর সিনোনিম বা অ্যান্টোনিমের যেটাই হোক না কেন, সেটার পার্টস অফ স্পিচ কিন্তু প্রশ্নের সাথে সেম হতে হবে। অর্থাৎ কনসিয়াস যেহেতু অ্যাডজেক্টিভে রয়েছে তাই অ্যাওয়ারকেও কিন্তু সেম পার্টস অফ স্পিচে থাকতে হবে, অর্থাৎ অ্যাডজেক্টিভেই থাকতে হবে। এখানে যদি অ্যাওয়ার আর অ্যাওয়ারনেস দুটোই অপশনে থাকতো সেই ক্ষেত্রে কিন্তু আমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে অ্যাডজেক্টিভের সিনোনিম বা অ্যান্টোনিম কোনোদিন একটা নাউন হতে পারে না। এটা তোমাদের পরেও অনেক কোশ্চেনে কাজে লাগতে পারে, যে এই শুধুমাত্র যদি পার্টস অফ স্পিচ চিনতে পারো তাহলে কোশ্চেন গুলো দেখেই তোমরা বুঝতে পারবে যে এইটা হওয়ার সম্ভাবনা আছে আর এইটা হওয়ার সম্ভাবনা নেই। নেক্সট যে কোশ্চেনটা আমাদের কাছে এসেছিল সেটা হচ্ছে আরেকটা, এখানে সিনোনিম চেয়েছে। আবার দেখো চেয়েছে চুজ দ্য নিয়ারেস্ট মিনিং, এখানে চেয়েছে স্কেপটিকের সিনোনিম। তো দেখো স্কেপটিক মানে কি, স্কেপটিক মানে হচ্ছে যে সংশয় করে সমস্ত কিছু নিয়ে, অর্থাৎ যে যা কিছু রয়েছে সমস্ত নিয়েই তার একটা সন্দেহ রয়েছে, বা বলতে পারো নাস্তিক, যে ঈশ্বরের অস্তিত্ব নিয়ে যার মনে সংশয় রয়েছে, যে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না। তো স্কেপটিকের সিনোনিম দেখো এখানে যে চারটে অপশন দেওয়া রয়েছে সেখানে ক্রেডুলাস মানে হচ্ছে বিশ্বাসযোগ্য, ক্রেডুলাস মানে হচ্ছে বিশ্বাসযোগ্য। তো দেখো এটা অ্যান্টোনিম হিসেবে হতে পারে কিন্তু সিনোনিম কোনোদিন হতে পারে না, কারণ স্কেপটিক তো কোনো কিছুতেই বিশ্বাস করে না, কোন সবকিছু নিয়েই সংশয় করে। তো পরের যে অপশনটা রয়েছে ফুল মানে আমরা সবাই জানি বোকা। আর ডি এর যে অপশনটা রয়েছে বিলিভার মানে যে বিশ্বাস করে। তো স্বাভাবিকভাবেই দেখো এখানে যে উত্তরটা উঠে আসবে সেটা হচ্ছে অ্যাগনোস্টিক মানে কি, অ্যাগনোস্টিক মানে হচ্ছে জড় বস্তু ছাড়া অন্য কিছু বা ঈশ্বর এর অস্তিত্ব নিয়ে যে সংশয়বাদী বা যে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না। অর্থাৎ এখানে স্কেপটিকের সিনোনিম কি হবে, স্কেপটিকের সিনোনিম হবে অ্যাগনোস্টিক। তো দেখো আবার এখানে দেখো নাউন কিন্তু স্কেপটিক আর অ্যাগনোস্টিকও কিন্তু নাউন। তো এই জিনিসটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে সিনোনিম বা অ্যান্টোনিম পড়ার সময় বা পরীক্ষায় করার সময়তেও। নেক্সট কোশ্চেন বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। তো তোমরা যারা আমাদের ক্লাস করেছো তারা সবাই জানো যে এই ধরনের প্রিপোজিশন গুলো কতটা কমন। আমরা সমস্ত এই ধরনের প্রিপোজিশন গুলো যেগুলো পরীক্ষায় কমন যোগ্য সেগুলো নিয়ে আলোচনা করেই দিয়েছি। এখানে দেখো একটা ফ্রেজাল ভার্ব দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে, হি ব্রোক ড্যাশ অ্যাট দ্য মিডল অফ দ্য স্পিচ। অর্থাৎ এখানে ব্রেক রিলেটেড কিছু ফ্রেজাল ভার্ব তোমায় জানতে হবে। তো দেখো ব্রেকের কিছু কিছু ফ্রেজাল ভার্ব আমি এখানে দিয়ে দিয়েছি, তোমরা চাইলেই দেখতে পাবে। তো দেখো এখানে অফ ব্রোক অফ যে অপশনটা রয়েছে, ব্রোক অফ মানে কি, ব্রোক অফ মানে কোনো কিছু শেষ করে দেওয়া, এন্ড সামথিং। দেখো এখানে যে উদাহরণটা রয়েছে, হানা ব্রোক হার এনগেজমেন্ট টু ক্লেয়ার। দেখো এখানে হ্যানা তার এনগেজমেন্ট শেষ করে দিয়েছে। তো স্বাভাবিকভাবে এখানে কোনটা অ্যান্সার হবে, এখানে অ্যান্সার হবে ব্রেক অফ, ও ডবল এফ। আর কিছু কিছু যে অপশন যেগুলো লাগবে, আহ দেখো এখানে আরেকটা রয়েছে ব্রেক আপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা বর্তমান সমাজে জেন জি তারা ব্রেকআপ শব্দটার সাথে অবশ্যই পরিচিত, কারণ ব্রেক আপ তাদের অনেক ফেসবুক হোক হোয়াটসঅ্যাপ হোক সমস্ত জায়গায় এই ওয়ার্ডটা ভীষণ কমন। ব্রেকআপ মানে এন্ড রিলেশনশিপ, কোনো রিলেশনশিপ শেষ করে দেওয়া। এছাড়া যে অপশনগুলো এখানে পড়তে হবে সেটা হচ্ছে ব্রেক ইন মানে কোথাও জোর করে প্রবেশ করা বা ফোর্স এন্ট্রি।
ব্রেক ইনটু মানে জোরপূর্বক প্রবেশ বা বলপূর্বক প্রবেশ, আর ব্রেক ইনটু আরেকটা মানে আছে, সেটা হচ্ছে ইন্টারাপ্ট করা, কোনো কিছুর মধ্যখান থেকে নাক গলানো বা কোনো কনভারশনের মধ্যেখানে ইন্টারাপ্ট করা। দেখো এখানে যে এক্সাম্পলটা রয়েছে, স্যামুয়েল ব্রেক ইনটু দ্য কনভারশন, অর্থাৎ স্যামুয়েল সেই কনভারশনটাকে ইন্টারাপ্ট করেছে। তো যাই হোক, এইখানে আরেকটা দেখো যেটা বলছিলাম ব্রেক ডাউন, এটাও খুব ইম্পর্টেন্ট। ব্রেক ডাউন মানে হচ্ছে গেট আপসেট, অর্থাৎ খুব মনমরা হয়ে যাওয়া, দ্য ম্যান ব্রোক ডাউন। আর ব্রেক আউট, এটাও কোভিড এর সময় ভীষণ শব্দটা পপুলার হয়েছিল, বা ফেসটা ভীষণ বিভিন্ন রিপোর্টে লেখা হয়েছিল যে ব্রেকআউট মানে কিন্তু আহ ছড়িয়ে পড়া বা পালিয়ে যাওয়া। ব্রেকআউট মানে হচ্ছে ছড়িয়ে পড়া বা পালিয়ে যাওয়া। আর একটা শব্দ দেখা হচ্ছে ব্রেক ডাউন। ব্রেক ডাউন মানে কি? ব্রেক ডাউন মানে হচ্ছে কাজ করে বন্ধ করে দেওয়া, কাজ করা বন্ধ করে দেওয়া। তো দেখো এখানে যে এক্সাম্পলটা রয়েছে, আই এম ভেরি সরি বিকজ মাই ফাদার্স কার ব্রোক ডাউন ইয়েস্টারডে, আমি খুব দুঃখিত যে আমার বাবার গাড়িটা কাল কাজ করা বন্ধ করে দিয়েছে। আর ব্রেক অ্যাওয়েও মানে হচ্ছে কাইন্ড অফ এসকেপ, কিন্তু ব্রেক অ্যাওয়ে কথাটা আমরা ব্যবহার করি পার্সনের সাথে, অর্থাৎ কোনো বস্তুর সাথে নয়, কোনো ব্যক্তির সাথে যদি আমাদের ছাড়াছাড়ি হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা ব্রেক অ্যাওয়ে শব্দটা ব্যবহার করি। তো যাই হোক, এইখানে আমাদের অ্যান্সার হবে ব্রোক অফ, বা হি ব্রোক অফ এট দ্য মিডল অফ দ্য স্পিচ, কারণ ব্রেক অফ মানে শেষ করে দেওয়া। তো সে শেষ করে দিয়েছিল, কারণ স্পিচের মধ্যখানে সে শেষ করে দিয়েছিল। তো এখানে অ্যান্সার হবে ব্রেক অফ। আশা করি বুঝতে পেরেছো। চলে যাই পরবর্তী প্রশ্নে। নেক্সট যে কোশ্চেনটা রয়েছে আরেকটা ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন। এখানে বলেছে দ্য ম্যান রবড মি ড্যাশ মাই অল, দ্য ম্যান রবড মি ড্যাশ মাই অল। এখানে একটা ছোট্ট জিনিস বলে দিই, দেখো এখানে কিন্তু এইখানে যে কোশ্চেনটা পার্টিকুলারলি রয়েছে, এটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর ফ্রেজাল ভার্বের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর ফ্রেজাল ভার্বের মধ্যে মেন পার্থক্যটা কি? দেখো আমরা আগের স্লাইডেই দেখলাম যে ব্রেক অফ, ব্রেক অফ, ব্রেক মানে কি ভাঙা, আর ব্রেক অফ মানে কি বললাম আমরা, শেষ করে দেওয়া। তো দেখো এখানে যখন ভার্বের সাথে প্রিপোজিশনটা অ্যাড হচ্ছে তখন কিন্তু ভার্বের মিনিংটা বদলে যাচ্ছে। কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা এই যে কোশ্চেনটা রয়েছে, এইখানে দেখো রব মি ড্যাশ মাই অল, এইখানে যখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা বসাবো তখন কিন্তু সব ভার্বের যে মেন মিনিং বা ভার্বের যে মূল অর্থ সেটা কখনো পরিবর্তন হবে না। তো এইখানে যে সেন্টেন্সটা রয়েছে দ্য ম্যান রবড মি ড্যাশ মাই অল, এখানে অ্যান্সার হবে দ্য ম্যান রবড মি অফ মাই অল। রব মি অফ, রব মি অফ মানে কি? আমার থেকে আমার সমস্ত কিছু কেড়ে নিয়েছে। তো দেখো এখানে তোমরা দেখতেই পাচ্ছ রবের এই এক্সাম্পলটা দেখলে আরো ভালো বুঝতে পারবে যে দে রব দ্য কোম্পানি অফ 2 মিলিয়ন, অর্থাৎ তারা কোম্পানির $2 মিলিয়ন লুট করেছে। তো কতটুকু বা কতটা লুট করেছে সেটা বোঝানোর জন্য তার আগে আমরা অফ প্রিপোজিশন ব্যবহার করি। যেমন আমার সব লুটে নিয়েছে, তাই আমরা এখানে মাই অল এর আগে কি ব্যবহার করছি? অফ ব্যবহার করছি। তাহলে রব মি সাম অফ সামথিং মানে আমার থেকে আমার কোনো কিছু নিয়ে নেওয়া। বোঝাতে পারলাম? নেক্সট নেক্সট কোশ্চেনে আবার একটা দেখো ফিল ইন দা ব্ল্যাঙ্কস, এটাও অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলতে পারো। তো দেখো এখানে ইন্ডিয়া ইজ রিচ ড্যাশ মিনারেলস, ইন্ডিয়া ইজ রিচ ড্যাশ মিনারেলস। তো এখানে অ্যান্সার হবে ইন্ডিয়া ইজ রিচ ইন মিনারেলস। রিচ ইন সামথিং মানে কি? রিচ ইন সামথিং মানে হচ্ছে কোনো কিছুতে সমৃদ্ধ হওয়া, কোনো কিছুতে প্রচুর পরিমাণে সেইখানে মজুদ থাকা। দেখো এখানে এক্সাম্পল দেখো, পাইনাপেল জুস ইজ রিচ ইন ভিটামিন এ অ্যান্ড বি, অর্থাৎ পাইনাপেল জুসে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন বি রয়েছে। আরেকটা এক্সাম্পল দেখো এখানে, দ্য ল্যান্ড হেয়ার ইজ রিচ ইন মিনারেলস, দ্য ল্যান্ড হেয়ার ইজ রিচ ইন মিনারেলস, অর্থাৎ এই যে ল্যান্ডটা রয়েছে, এই যে জমিটা রয়েছে, এখানে প্রচুর পরিমাণে খনিজ রয়েছে। তো দেখো রিচ ইন মানে কি? কোনো কিছুতে সমৃদ্ধ হওয়া। আচ্ছা পরবর্তী প্রশ্নে চলে যাই। এখানে বলেছে আরেকটা ফিল ইন দা ব্ল্যাঙ্কস প্রিপোজিশন দিয়ে, হি ওয়াজ রিস্ট্রেইনড, হি ওয়াজ রিস্ট্রেইনড ড্যাশ টেকিং এ হ্যাস্টি ডিসিশন। তো দেখো রিস্ট্রেইনড, রিস্ট্রেইনড মানে কি? রিস্ট্রেইনড মানে হচ্ছে বিরত থাকা, রিস্ট্রেইনড মানে কি? বিরত থাকা। তো দেখো টু প্রিভেন্ট ফ্রম ডুইং সামথিং, অর্থাৎ রিস্ট্রেইনের পরে দেখেই বুঝতে পারছো রিস্ট্রেইনের পরে কোন প্রিপোজিশন হবে? ফ্রম। এখানে এক্সাম্পলটা দেখো, রিস্ট্রেইন দ্য চাইল্ড ফ্রম জাম্পিং, অর্থাৎ বাচ্চাটিকে বা শিশুটিকে ঝাঁপানো থেকে বন্ধ করতে বলছে বা ঝাঁপানো থেকে বিরত থাকতে বলছে। তো স্বাভাবিকভাবেই রিস্ট্রেইন এর পরে কোন প্রিপোজিশন বসবে? রিস্ট্রেইনের পরে বসবে অফ, রিস্ট্রেইনের পরে রিস্ট্রেইনের পরে কোন প্রিপোজিশন বসবে? রিস্ট্রেইনের পরে বসবে ফ্রম। তো এখানে অ্যান্সার হবে অপশন সি, হি ওয়াজ রিস্ট্রেইন ফ্রম টেকিং এ হ্যাস্টি ডিসিশন, অর্থাৎ সে একটা জলদি ডিসিশন বা ঝটপূর্ণ ডিসিশন থেকে ডিসিশন নিতে থেকে তাকে বিরত করতে বলা হয়েছে, তাকে বিরত থাকতে বলা হয়েছে। আশা করি বোঝাতে পারলাম।
এরপরে দেখো যে নেক্সট কোশ্চেনটা রয়েছে, নেক্সট কোশ্চেনে আবার একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশনটা প্রত্যেকটা পরীক্ষাতে, প্রত্যেকটা পুলিশের পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসে। আর আমরা যারা ক্লাস করাই, অনলাইনে হোক অফলাইনে হোক, যারা ক্লাস করছো আমাদের ক্লাস, তারা দেখেছো যে এই ধরনের কোশ্চেন গুলো কিভাবে পরীক্ষায় কমন চলে আসে। তো দ্য ট্রানজাকশন ইজ প্রফিটেবল ড্যাশ মি, দ্য ট্রানজাকশন ইজ প্রফিটেবল ড্যাশ মি। এখানে দেখো প্রফিটেবল মানে কি, প্রফিটেবল মানে হচ্ছে লাভযোগ্য। তো দেখো প্রফিটেবল এর পরে না এখানে অনেক পরীক্ষার্থীর কনফিউশন ছিল যে প্রফিটেবল এর পরে টু বসবে না প্রফিটেবল এর পরে ফর বসবে। এই দুটো অপশন নিয়ে এখনো অনেকেরই ডাউট রয়েছে। তো দেখো সেই ডাউটটা ক্লিয়ার করার জন্য তোমাদের একটা ছোট্ট জিনিস বলে দিই, সেটা হচ্ছে দেখো এখানে দুটো এক্সাম্পল নিয়েছি, দুটো এক্সাম্পল নিয়েছি দ্য বিজনেস ইজ ভেরি প্রফিটেবল ফর মি আর দ্য বিজনেস ইজ ভেরি প্রফিটেবল টু মি। এই দুটোর ছোট্ট একটু পার্থক্য তোমায় বুঝিয়ে দিই। প্রফিটেবল টু মি কখন হয়, যখন সেটা অন্য কারোর জন্য নাও হতে পারতো, পার্টিকুলারলি আমার জন্য হয়েছে, এরকম যদি কোনো সেন্স বোঝায়, অর্থাৎ সেন্টেন্সে এরকম কোনো একটা মিনিং থাকতে হবে। তো দেখো এখানে একটা সেন্টেন্স যদি আমি বলি যে আমি একটা ধরো একটা শেয়ারে ইনভেস্ট করেছি, সেই শেয়ারে ইনভেস্ট করার সময় অন্য কারোর লাভ হয়নি, কিন্তু সেই শেয়ারে ইনভেস্ট করার সময় আমার পার্টিকুলারলি প্রফিট হয়েছে, কিন্তু সেটা সেন্টেন্সে মেনশন থাকতে হবে। যদি কোনো পার্টিকুলার সেন্টেন্স থাকে যেখানে, যেমন এখানে রয়েছে দ্য ট্রানজাকশন ইজ প্রফিটেবল ড্যাশ মি, তো জেনারেলি যদি আমরা কথা বলি সেই ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই প্রফিটেবল এর পরে অবশ্যই ফর ব্যবহার করব। তো এইখানে এইখানে যে কোশ্চেনটা ছিল, এইখানে দ্য ট্রানজাকশন ইজ প্রফিটেবল ফর হওয়া উচিত, দ্য ট্রানজাকশন ইজ প্রফিটেবল ফর মি, আমার জন্য প্রফিটেবল ট্রানজাকশনটা। এইখানে যদি এরকম কোনো কনস্ট্যান্ট থাকতো যেটা অন্য কারোর জন্য নয় বাট বা নট অলওয়েজ, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করতে পারতাম টু। যেহেতু এরকম কোনো কন্ডিশন সেন্টেন্সে বলে দেওয়া নেই, তাই আমরা জেনারেল অ্যাপ্রোচে এগোবো, অর্থাৎ দ্য ট্রানজাকশন ইজ প্রফিটেবল টু মি এখানে হবে না, দ্য ট্রানজাকশন ইজ প্রফিটেবল ফর মি হওয়া উচিত। নেক্সট দেখো একটা অ্যান্টোনিম আমাদের দিয়েছে, এখানে দিয়েছে গ্যালান্ট শব্দটার অ্যান্টোনিম, গ্যালান্ট শব্দটার অ্যান্টোনিম। তো দেখো গ্যালান্ট, গ্যালান্ট মানে কি, দুঃসাহসিক বা সাহসিক, গ্যালান্ট মানে হচ্ছে দুঃসাহসিক বা সাহসিক। তো দেখো গ্যালান্টেস পার্টস অফ স্পিচ যদি বলো, দেখো গ্যালান্টেস পার্টস অফ স্পিচ কি, গ্যালান্টেস পার্টস অফ স্পিচ তো অ্যাডজেক্টিভ। তো দেখো গ্যালান্টের অ্যান্টোনিম কি হবে, যে দুঃসাহসী, তাহলে দেখো স্বাভাবিকভাবে ভ্যালিয়ান্ট মানেও দুঃসাহসী, কারেজিয়াস মানেও দুঃসাহসী, ব্রেভ মানেও দুঃসাহসী, অর্থাৎ তিনটে এখানে সিনোনিম দেওয়া রয়েছে। অপোজিট কি হবে, কাওয়ার্ডলি। দেখো আবার একটা মজার বিষয়, এখানে যদি কাওয়ার্ড অপশনে দিয়ে দিত, অনেকেই তোমরা কিন্তু ভুল করে কাওয়ার্ডটা অ্যান্সার করে আসতে, কিন্তু যারা ক্লাস করেছো, যারা অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের ক্লাস করেছো, তারা জানো যে কাওয়ার্ড কিন্তু একটা নাউন, কাওয়ার্ড কিন্তু একটা নাউন। তো কাওয়ার্ডের যখন অ্যাডজেক্টিভ ফর্ম হয় সেটা কি হয়, কাওয়ার্ডলি। আর কাওয়ার্ডের অ্যাডভার্ব ফর্ম চাইলে আমরা এখান থেকে এররও করেছিলাম, তখন আমরা করতাম কি, ইন এ কাওয়ার্ডলি ম্যানার, ইন এ কাওয়ার্ডলি ম্যানার, ইন এ কাওয়ার্ডলি ম্যানার। তো দেখো গ্যালান্ট যেহেতু একটা অ্যাডজেক্টিভ, তাহলে গ্যালান্টের যখন আমি অপোজিট চাইবো সেটা একটা অ্যাডজেক্টিভই হবে। তো গ্যালান্ট মানে দুঃসাহসিক, এখানে অ্যান্সার হবে কারেজিয়াস, সরি কাওয়ার্ডলি। কিন্তু এটা মাথায় রেখো যদি কাওয়ার্ড অপশনে থাকতো সেটা কিন্তু হতো না, কারণ কাওয়ার্ডটা হচ্ছে একটা নাউন, একটু আগেই তোমাদের এটা নিয়ে আমি আলোচনা করছিলাম। আশা করি বুঝতে পেরেছো। এর পরের কোশ্চেনটা দেখো আরেকটা অ্যান্টোনিম চেয়েছে, এনথুসিয়াজমের অ্যান্টোনিম চেয়েছে। এনথুসিয়াজম, এনথুসিয়াজম মানে আমরা জানি প্রবল উৎসাহ যার মধ্যে রয়েছে, সে সে প্রবল উৎসাহটাকে আমরা বলি এনথুসিয়াজম, আর যে প্রবল, যার মধ্যে প্রবল উৎসাহ রয়েছে সে হচ্ছে এনথুসিয়াস্টিক। তো এখানে দেখো এনথুসিয়াজম চেয়েছে, এনথুসিয়াজম হচ্ছে একটা নাউন, এনথুসিয়াজম হচ্ছে একটা নাউন, প্রবল উৎসাহ। তো এনথুসিয়াজমের অ্যান্টোনিম কি হবে, অ্যাপাথি। এনথুসিয়াজমের অ্যান্টোনিম হবে অ্যাপাথি, কারণ অ্যাপাথি মানে হচ্ছে উদাসীন, যার মধ্যে সমবেদনা নেই। আর এনথুসিয়াজমের মধ্যে যার মধ্যে সমবেদনা রয়েছে, যে জিনিসটা নিয়ে উৎসাহী। তো দেখো এনথুসিয়াজমের সিনোনিম বলতে তুমি চিয়ারফুল বলতে পারো বা এনার্জেটিক বলতে পারো, কিন্তু এন্টোনিয়ামের অপোজিট, অপোজিট এখানে চেয়েছে, বিপরীতার্থক শব্দ চেয়েছে। তো এনথুসিয়াজম মানে হচ্ছে প্রবল উৎসাহ, প্রবল উৎসাহ, তার অ্যান্টোনিম কি হবে, অ্যাপাথি, অর্থাৎ উদাসীনতা, উদাসীনতা। তো এই কোশ্চেন গুলো এসেছিল গতবার, গত রবিবারের যে কোশ্চেন ছিল কেপি কনস্টেবল, সেখানে এই কোশ্চেন গুলো এসেছিল। আজকে এই কোশ্চেন গুলো আলোচনা করলাম। আমরা রোজ এই ভিডিও গুলো কন্টিনিউ করব, অর্থাৎ কেপি কনস্টেবল হোক, ডাব্লিউবিপি কনস্টেবল হোক, সমস্ত পরীক্ষার ইংরেজি কোশ্চেন গুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তোমাদের যে এই কোশ্চেন গুলো আজকে করালাম, সেখান থেকে যদি কোনো রিলেটেড ডাউট থাকে বা ইংলিশ সংক্রান্ত কোনো ডাউট থাকে, তোমরা কমেন্ট বক্সে জানাও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর নোটিফিকেশন বেলটা প্রেস করে দাও, যাতে আমরা যখনই ভিডিও আনি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমি ইন্দ্রনীল শেঠ আজকে ভিডিও থেকে বিদায় নিলাম, খুব শিগগিরই আসছি পরবর্তী ভিডিও নিয়ে।